সময়ের প্রবাহ কেমন যেন থমকে গিয়েছে। সবার বাইরে চলছে মুষলধারা বৃষ্টি। ভার্সিটির অডিটোরিয়ামে অনেকেই আহত হয়ে আগুনের দুর্ঘটনার কারণে। ওটির সামনে গুম গুম মেরে বসে আছে শাওন, পাশেই দাঁড়ানো সাদাত আর নাদিয়া। আদ্রাফকে এখনো কিছুই জানায়নি দুজনে, তবে মাকে জানিয়ে দিয়েছে। মা আদ্রাফকে বলেছে কিনা নাদিয়ার কাছে তা অজানা। শাওন যেন নতুনভাবে দেখছে সবাইকে, নিজেকে যতটা খারাপ প্রমাণ করতে চায় সে ততটা খারাপও নয়। তবে শাওন যে মনে মনে কি ভাবছে তার পাশে বসে থাকা নিশা, রাহাত, রাতুল কেউ বুঝতে পারছে না। প্রায় আধা ঘন্টা গড়িয়ে এসেছে, কিন্তু এখন অপারেশন থিয়েটার থেকে কেউ বের হচ্ছে না। শাওনের মাথাটা যুবতবু হয়ে আছে দুশ্চিন্তার কারণে। জানে না কেন এত দুশ্চিন্তা ওই মেয়েটার জন্য, যে ওকে সবার সামনে থাপ্পড় মেরেছে। তার ঘৃণাটা সে আকাশ প্রকাশ করতে পারছে না। এটা ভাবতেই অবাক লাগছে শাওনের। এটা কি কখনো সম্ভব যে শাওন চৌধুরী শুধু মারপিট, খুন, খারাপি, বার, নাইট ক্লাব, হুইস্কি, অ্যালকোহল ছাড়া কিছুই বুঝতো না সে কিনা একটা সামান্য মেয়ের জন্য হসপিটালে বসে আছে, তাও আবার নিজের বোনের পরিচয় দিয়ে। আর কিছু ভাবতে যাচ্ছে না সে, কেননা সে তার মন স্থির করে রেখেছে যে যেভাবেই হোক মেয়েকে বাঁচাতে হবে। আগুছালো ভাবে আদ্রাফ এসেছে অটির সামনে। নাদিয়া আর সাদাতকে একপাশে দেখতে পেয়ে মস্তিষ্কের নিউরন যেন ওর সাড়া দেওয়া বন্ধ করে দিয়েছে। মায়ের কল পেতেই যখন মেহের দুরবস্থার কথা শুনল, সাথে সাথেই অফিসের কাজ ফেলে মা বাবার সাথে এখানে এসে পড়ে। মেহেরের অবস্থা যেন কিছুতেই আদ্রাফ মানতে পারছে না। শাওন এবার চোখ তুলে তাকায় আদ্রাফের দিকে। আদ্রাফের দৃষ্টি বিধ্বস্ত, মলিন মুখ করে দাঁড়িয়ে আছে ওটির দরজার সামনে। গ্লাস ব্যাথ করে মেহেরের অক্সিজেন মাস্ক লাগানো মুখ দেখে আদ্রাফের নিঃশ্বাসও যেন সে পর্যায়ে আটকে গিয়েছে। আল্লাহর উপর ভরসা রাখ বাবা, মেহের কিচ্ছু হবে না, আদ্রাফকে আশ্বস্ত দেওয়ার চেষ্টা করে তার বাবা। আদ্রাফ বিনিময়ে কিছু না বলে কি বলবে সে? যেই মেয়ে সব সময় দুষ্টুমিতে মেতে থাকতো, তার এই অবস্থা কোনো আপনজনই বা সহ্য করতে পারবে? হ্যাঁ, রেগেছিল সে মেহেরের উপর, তাই বলে মেহেরকে এত দূর করতে চায়নি সে। হঠাৎ ওটির থেকে ডাক্তার বের হয়ে সাথে সাথে ডাক্তারকে ঘিরে সবাই জড়ো হয়ে দাঁড়ায়। আদ্রাফ একটা শ্বাসা নিয়ে তাকে প্রশ্ন করলো, ডক্টর, হাউ অ্যাবাউট সি? ডক্টর বলল, খুব একটা ভালো না। পেশেন্টের মেবি কোনো ফোবিয়া আছে, যার জন্য লাগামহীনভাবে নাক ও কান থেকে রক্ত পড়েছে। যেদিকে এটা ব্রন কেস, উই নিড ও প্লাস ব্লাড ইন এমার্জেন্সি। আদ্রাফ বলল, আই হ্যাভ ও প্লাস ব্লাড। তাদের কথার মাঝে নির্লিপ্ত কণ্ঠে বলে উঠে শাওন। সবার দৃষ্টি পড়েছে এবার শাওনের দিকে। ডাক্তার একথা শুনে একটু অপ্রস্তুত হয়ে পড়ে। শাওন চৌধুরী কখনই কাউকে ব্লাড দেয়নি সেখানে। এখন ব্লাড দিলে ডাক্তারের উপর কোনো উপর থেকে চাপ প্রয়োগ করবে, এটা ভেবেই ডাক্তার ব্যতিব্যস্ত হয়ে বলে উঠল, সরি স্যার, আপনার ব্লাড আমরা আর নিতে পারবো না। আপনার বাবা তাহলে আমাদের জানে মেরে ফেলতে পারে। এই কথা শুনে পাশের টেবিলে থাকা স্যাভলনের কাচের কৌটোটি সজোরে ফ্লোরে ছুঁড়ে মারে শাওন। আমি যেটা বলেছি সেটাই হবে। আমার কথা না শুনলে আমি তোমাদের শেষ করে ফেলবো। সো আমার কথা শুনবে নাকি আমার সো ক্লোড ডেড তার কথা শুনবে? শাওনের হঠাৎ রাগান্তক আক্রমণে ভয়ে তটস্থ হয়ে পড়ে ডক্টর সহ বাকি নার্সরা। এখন শাওনের কথা না মানা ছাড়া আর কোনো উপায় নেই তাদের। অগত্যই তারা নিজেদের কাজে লেগে পড়ে। এইদিকে সকল ক্রিয়া শেষ করার পর নিজের জায়গায় বসে আছে শাওন। নিশা শাওনের কাঁধে হাত রাখতেই শাওন নিশার দিকে তাকায়। রিল্যাক্স শাওন, মেয়েটার কিচ্ছু হবে না। আদ্রাফ শক্ত রেখেছে নিজেকে। মেহেরকে হারানোর কথা কিছুতেই সে কল্পনা করতে পারবে না। মেহের নিজের দুষ্টুমি দিয়ে আদ্রাফের মনের জায়গা করে নিয়েছে নিজের এক অবাধ্য অনুভূতির। মেহেরের মুখ ফুলানো, কথা আটকে যাওয়া, তার ঠোঁটের স্পর্শ সব কিছুই পাগল করে দিত আদ্রাফকে। তবে কি আদ্রাফ কখনোই অনুভব করতে পারবে তার মিহুর অবচেতন সেই স্পর্শ? ওটির লাইট অফ হতেই সবার ধ্যান পুনরায় সেদিকে মনোনিবেশ। আদ্রাফ উঠে অকুল কণ্ঠে ডক্টরকে প্রশ্ন করলো, হোয়াট এ হ্যাপেন, মেহু ঠিক আছে তো?
শেষ কথাটুকু বলতে গিয়ে দম আটকে আছে আদ্রাফের। যেন মেহুর অন্তিম পরিণতি নিজের চোখে কখনোই সে সহ্য করতে পারবে না। ডক্টর তাকে আশ্বাস দিয়ে বলে ওঠে, এনিমিং, আল্লাহ তোমার কথা শুনেছে। শি ইজ অ্যাবসলিউটলি ফাইন। আদ্রাফের বুক থেকে যেন একটা চাপা পাথর সরে আছে। স্বস্তির নিঃশ্বাস ফেলে সবাই। ডক্টর এবার বলে ওঠে, তবে দুয়ার মুখোমুখি হওয়াতে ফুসফুসে কিছু প্রবলেম আছে। পেটিনিটকে অলওয়েজ এয়ারপ্লেন থেকে দূরে রাখার চেষ্টা করবেন। তাকে কেবিনে পাঠানোর ব্যবস্থা করছি। নিশা, রাহাত, রাতুল সকলের মুখে এক চিলতে হাসি ফুটে উঠেছে, শুধুমাত্র শাওন ছাড়া। তার চেহারা বরাবরের মতোই প্রতিক্রিয়াহীন। চোখের সামনে বারবার তার ভেসে আসছে কিছু করুণ দৃশ্য। সবার চোখের অগোচরেই নীরবে হসপিটাল থেকে চলে এসেছে। এদিকে দুপুরের প্রভাব পেরিয়ে বাইরে এখন দৃশ্যমান বিকেলের মৃদু আলোর খেলা। পিটপিট করে চোখ খুলতেই মেহেরের চোখ প্রথমে কেবিনের জানালার দিকে যায়। সারা পরিবেশ নিস্তব্ধ। মেহের মনে করার চেষ্টা করছে তার জ্ঞান হারাবার আগের ঘটনাগুলো, কিন্তু অজানাভাবে শাওনের বিবর্ণ মুখ ছাড়া আর কিছুই কল্পনা করছে না। তাকে চোখ খুলতে দেখে আদ্রাফ সোফা থেকে উঠে মেহেরের কাছে গিয়ে বসল। আদ্রাফের চোখ যুগল বলতে গেলে একেবারে মলিন হয়ে আছে। মেহেরের চোখ চলচল করে ওঠে আদ্রাফের এই অবস্থা দেখে। কেননা ওর মনে হয়েছিল যে হয়তো কখনোই আদ্রাফকে তার মনের কথা বলতে পারবে না। নিজের দু হাতে মেহেরের মুখ আগলে নিয়ে আদ্রাফ মেহেরের সারা মুখে পাগলের মতো চুমু খেতে থাকে। মেহের আর মনে আদ্রাফের এক হাত দুর্বলতায় খামছে ধরেছে। বেশ কিছুক্ষণ পর আদ্রাফ মেহেরের কপালের সাথে নিজের কপাল লাগিয়ে দেয়। সারা ঘরে বিরাজ করছে কেমন যেন এক নিস্তব্ধতা। দুজনের নিঃশ্বাস একে অপরের সাথে খেলা করতে মগ্ন। আদ্রাফ চোখ বন্ধ করে উদাসীন গলায় বলে ওঠে, আজ তুমি হারিয়ে গেলে আমি নিজেও হারিয়ে যেতাম। এই মেহরিন আদ্রাফ একেবারে বিলীন হয়ে যেতাম। ক্যান্ট লিভ এনিমোর মি উইদাউট ইউ, বিকজ ইউ আর মাই লাইফ লাইন। আদ্রাফের কথা শুনে মেহেরের শ্বাস ক্রমাগতই গণ থেকে গণ হয়ে আসছে। বুকে চলছে অজানা এক চাপ। আদ্রাফ তাকে ভালোবাসে, এটাই ভাবতেই প্রশান্তির হাসি ফুটে উঠেছে ঠোঁটের কোণে। অবশেষে সালাইনের ক্যানেলো লাগানো হাতটি দিয়েই খামছে ধরে সে আদ্রাফকে। আদ্রাফ এখন শুধু পারছে না তার মেহুকে একেবারে বুকের সাথে মিশিয়ে ফেলতে। তবেই তো তার অস্বস্তিটা মেহের ক্ষণে ক্ষণে অনুভব করতে পারবে। মেহেরের শুষ্ক ঠোঁট আলতো করে নিজের ঠোঁটের স্পর্শ দিয়েই আদ্রাফ সরে আসে মেহেরের কাছ থেকে। মেহেরকে বেডে আদর্শ অবস্থায় রেখে নরম কণ্ঠে বলে ওঠে, এখন সম্পূর্ণ রেস্টের প্রয়োজন তোমার। কেননা লাগানো হাতটি বেশি নাড়াচাড়া করবে না। আমি নাদিয়াকে পাঠিয়ে দিচ্ছি, কোনো প্রয়োজন হলে ওকে বলবে। আমি একটু রিসিপশন থেকে চেক করে আসি তোমার সব কিছু ঠিকঠাক আছে কিনা। ঠিক আছে? মেহের আস্তে করে বলল, মেহের মলিন কণ্ঠে প্রতি উত্তর দেয়। আদ্রাফ তা দেখে মেহেরের কাছে গিয়ে বসে। মেহের গালে আলতো করে হাত রেখে বলল, কিছু বলবে মেহু? মেহের বলল, এখনো রাগ করে থাকবে আমার উপর? মেহের ঠোঁট উল্টে বলে ওঠে। আদ্রাফ এটা শুনে একটা মুচকে হাসি দেয়। মেহেরের কপালে দীর্ঘক্ষণ একটা চুমু দিয়ে প্রতি উত্তরে বলে, রাগ না, অভিমান হয়েছিল তোমার উপর। যেদিকে একদিন তোমার না দেখে আমার দম বন্ধ হয়ে আসতো, সেদিকে 3 দিন আমি তোমাকে ছাড়া ছিলাম। তবে এখন আর অভিমান নেই, কারণ তোমাকে নেক্সট টাইম নিজের থেকে দূরে থাকার আর সুযোগে দেব না। এখন এসব কথা থাক, তুমি রেস্ট নাও, আমি নাদিয়াকে পাঠিয়ে দিচ্ছি। আদ্রাফের প্রতিটা কথার জালেই মেহেরের মনে হয় সে যেন অন্য কোনো এক জগতে চলে গেছে। একটা মানুষ কিভাবে তার কথার মায়ায় মানুষকে নিঃস্ব করতে পারে, যার উত্তরটা মেহেরের কাছে সবসময় যেন অজানা রয়ে গেল। আদ্রাফ কেবিনের বাহিরে চলে যাওয়ার পর আদর্শ হয়ে বাহিরে মেঘাচ্ছন্ন আকাশে মনোনিবেশ করায় নিজেকে। আদ্রাফকে একটা প্রশ্ন বারবার করতে চেয়েও করতে পারি যে, শাওন কোথায়? হসপিটালের পাশেই রয়েছে একটা পার্ক। সন্ধ্যা হওয়ার সুবাদে এখানে এখন মানুষজন নেই বললেই চলে। আর এই পার্কের কোণে ছোট্ট একটা বেঞ্চে বসে একের পর এক সিগারেটের ধোঁয়া উড়িয়ে চলছে শাওন। নিজেকে এই সিগারেটের অনুভূতিহীন ধোঁয়ার মতোই মনে করেছে।
নিশা আর রাতুল সবাই ওর সাথে থাকতে চেয়েছিল, কিন্তু শাওন রাজি হয়নি। কিছুক্ষণ সে একা থাকতে চেয়েছে। তাই বৃষ্টিময় হাওয়ার সাথেই আনমনে সিগারেট ধোঁয়ায় খেলা চালিয়ে যাচ্ছে সে। অন্যের জীবন বাঁচালে বাট নিজের জীবনেরই খেয়াল রাখো না মিস্টার শাওন চৌধুরী। কারো পুরুষালী কণ্ঠ শুনে সিগারেটটা ঠোঁটের ভাঁজ থেকে হাতে নিয়ে নেয়। তার চোখের সামনে আদ্রাফ স্থিরভাবে দাঁড়িয়ে আছে। শাওন সেদিকে পরক্ষণ না করে আবার সিগারেটের ধোঁয়া উড়াতে ব্যস্ত হয়ে পড়ে। বড্ড আজব মানুষ তুমি। যেদিকে তোমার জন্য আজ মেহেরের বেঁচে আছে, সেদিকে তুমি কাউকে না বলে সেখান থেকে চলে গেলে উইদাউট এনি রিকোয়েস্ট। এখনো সেম অবস্থা। আমায় দেখো, তোমার রিকেট করা উচিত ছিল, আর তুমি বরাবরই তোমার কাজে মগ্ন। শাওন তা শুনে তার ছেলের হাসি আসে। প্রতি উত্তরে সে বলে ওঠে, এই শাওন চৌধুরী মানুষটাই এমন। তবু ফর্মালিটির জন্য জিজ্ঞেস করছি, তুমি এখানে কেন? আদ্রা বলল ধন্যবাদ জানাতে। শাওনের কাছে বিষয়টি যেন বোধগম্য এলো না। আবারও প্রশ্ন করলো, হোয়াট? আদ্রা বলল, বললাম তো, ধন্যবাদ জানাতে। শাওন বলল, কিসের জন্য? আদ্রা বলল, মেহেরকে বাঁচানোর জন্য। শাওনের কাছে আবার বিষয়টা কৌতূহলের মতো লাগছে। এই প্রথম হয়তো কেউ ওকে ধন্যবাদ জানাচ্ছে, যেখানে সবাই ওকে ঘৃণা করে। সিগারেটটা পায়ের নিচে পিষে দিয়ে বলে ওঠে, ধন্যবাদ দেওয়ার মতো তেমন কোনো মহান কাজ করিনি আমি। ওকে বাঁচানো আমি প্রয়োজন মনে করেছি, তাই আমি এতটুকু বলেই শাওন থেমে যায়। আসলেই তো মেহেরের কাছ থেকে তো সে রিভেঞ্জ নিতে চেয়েছিল, তাহলে মেহেরকে বাঁচালো কেন? আদ্রাফ এবার শাওনের পাশেই বসে পড়ে। শাওনের দৃষ্টি তখন নিচে পড়ে থাকা নিবু নিবু সিগারেটটার দিকে। নিজের যতটাই খারাপ তুমি প্রমাণ করতে চাও না কেন, ততটা খারাপ প্রমাণ করতে তুমি ব্যর্থ। জানি না কোনো বিভৎস কারণের জন্য তুমি এতটা নির্দয়, তবে আমার কথা শোনো, নিজেকে এত খারাপ বানিও না। শাওন নিশ্চুপ। আদ্রাফ বলল, আর এই সিগারেটের নেশাটাও কমিয়ে আনো, এটাই তোমার জন্য ভালো হবে। শাওন বলল, হোয়াট দ্য হ্যাল ইউ? এতক্ষণ কিছু বলছি না বলে এটা মনে করো না যে আমার উপদেশ দেওয়া শুরু করবে। থ্যাঙ্কস বলেছো না, এবার চলে যাও। আর কি যে বললে? হ্যাঁ, আমি নাকি নিজেকে খারাপ প্রমাণ করতে ব্যর্থ। ইউ আর অ্যাবসলিউটলি রাইট। কারণ এর থেকেও বেশি জঘন্য আমি, এমনকি আমার সো ক্লোজ ডেড হঠাৎ হায়াত চৌধুরী থেকেও। শাওনের এমন বিষাক্ত কথাগুলো আদ্রাফের মুখে বিন্দুমাত্র প্রভাব ফেলল না। আদ্রাফের ধারণাই ছিল যে শাওন এমন কিছু করবে। আর কিছু না বলে শাওনকে একা রেখেই নীরবে চলে যায় সে। এদিকে শাওন একটা লম্বা নিঃশ্বাস ত্যাগ করে আদর্শ হয়ে পড়েছে বেঞ্চটিতে। না চাওয়া সত্ত্বেও আদ্রাফের কথাগুলো বারবার কানে বেজে উঠছে। তার জীবনটা তো এমন নাও হতে পারত, কেন এমন হলো? আর উত্তর শাওনের কাছে নেই। এদিকে আদ্রাফের অপেক্ষায় অঙ্ক যেন আর পারছি না মেহেরের কাছে। এখন এমন মনে হচ্ছে প্রচন্ড বিরক্ত নিয়ে বারবার দরজার দিকে তাকাচ্ছে, অথচ সবাই দেখো সাক্ষাৎ করে গেল, কিন্তু আদ্রাফের আসার কোনো নাম গন্ধই নেই। এদিকে নাদিয়া সোফায় হেলান দিয়ে পড়ে পড়ে ঘুমোচ্ছে। অবসর জিনিসটা মেহেরের কাছে বড়ই বিষাক্ত। একজন চঞ্চল মেয়ের কাছে দীর্ঘক্ষণ স্থির থাকা যেন আগুনের ভস্ম হয়ে যাওয়ার সমান। আন মনে ঠোঁট কামড়াতে কামড়াতে সে বলে ওঠে, সবাই আমারে ভুলে গেছে। তখনই আগমন ঘটে আদ্রাফের। হাতে নানা রকম ফল ফলাদের বাহার। মেহের বিরক্ত হয়ে বলে ওঠে, এই তোমার কাউন্টারে যাওয়া, সেখানে ফল বিক্রি করেছিল বুঝি? আদ্রাফ বলল, মোটেও না, তোমার জন্য এই ফল আনতে গিয়েছিলাম। ডাক্তার বলেছে তোমায় বেশি করে ভিটামিন খাওয়াতে। মেয়ে বলল, ফল? মোটেও না, আমি ফল খাবো না। আদ্রাফ বলল, আমি তোমাকে জিজ্ঞেস করেছি যে তুমি খাবে নাকি খাবে না। আমি জাস্ট বলেছি ডাক্তার তোমায় ভিটামিন খাওয়াতে বলেছে। আমি এগুলো কাটবো আর আমার লক্ষ্মী বইয়ের মতো তুমি খাবে। নির্লুপ্ত গলায় প্রতি উত্তর দেয় আদ্রাফ। মেহেরের মুখ যেন শুকিয়ে গিয়েছে এতগুলো প্যাকেট দেখে। আদ্রাফ একে একে আপেল, কমলা, আঙুর সব ধুয়ে কেটে মেহেরের সামনে রাখে। মেহের তবুও শেষ প্রচেষ্টা চালিয়ে প্রশ্ন করলো, না খেলে হবে না? আদ্রাফ বলল, মোটেও না। অগাত্যই চোখ মুখ কেচে মেহেরের বাদ্য মেয়ের মতো পুরো প্লেট সাফ করতে হয় আদ্রাফের প্রশ্ন করে, আরো নিয়ে আসবো? মেহের এবার যেন কাঁদো কাঁদো অবস্থা।
এমনি তো এই আদ্রাফ তাকে ফল জোগাড় করে খাওয়ালো, আবার কি সুন্দর করে প্রশ্ন করছে আরো খাবে নাকি। মেহের বলল, ফল খাইয়ে আমায় শহীদ করার পরিকল্পনা আছে নাকি তোমার? এমনি তো একটু খেয়ে নিলাম, কত কষ্ট করে। আদ্রা বলল, বেশি কথা বলো না, আগে কিছু বলিনি বলে এমন মনে করো না আজীবন তোমার পকর পকর শুনে আমার কথা একটু হেল্পের করলে তার পরিমাণ কিন্তু মোটেও ভালো হবে না। সো আমি যা বলবো সবসময় তাই মেনে চলবে। আদ্রাফের কথা গলা শুনে মেহের চুপসে দেয়। মেহের বুঝে গিয়েছে সে সুস্থ না হওয়া পর্যন্ত আদ্রাফের এই কেয়ারিং নামক যন্ত্রণা তাকে সইতেই হবে। তো ফ্রেন্ডস, আজকের পর্ব এই পর্যন্তই। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দেবেন। আজ আসি, দেখা হবে নতুন পর্বে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।